নমস্কার। টিম অন্তলীন আবারও ফিরে এসেছে নতুন একটা গল্প নিয়ে। আমাদের আজকের পরিবেশনা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে কঙ্কাল। গল্পটি গল্পগুচ্ছের অন্তর্গত। প্রধান চরিত্রে সোনালিসা ও কৌস্তব। গল্পের সূত্রধর আমি, পৃথ্বীশ। শ্রোতাদের সুবিধার্থে গল্পের ভাষাটি আমরা একটু সহজ করে নিয়েছি। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প কঙ্কাল। আমরা তিন বাল্যবন্ধু যে ঘরে শুতাম তার পাশের ঘরের দেয়ালে একটি আস্ত নরকঙ্কাল রাখা থাকত। রাতে হাওয়ায় তার হাড়গুলো খটখট শব্দ করে নড়ত, আর দিনের বেলায় আমাদের সেই হাড় নাড়াতে হতো। আমরা তখন পণ্ডিত মশাইয়ের কাছে মেঘনাদ বধ আর ক্যাম্বেল স্কুলের একটা ছাত্রের কাছে অস্থিবিদ্যা পড়তাম। আমাদের অভিভাবকের ইচ্ছা ছিল আমাদেরকে সব বিষয়ে সমানভাবে পারদর্শী করে তুলবেন। তাদের ইচ্ছা কতদূর সফল হয়েছে তা যারা আমাদেরকে চেনেন তাদের কাছে প্রকাশ করা বাহুল্য, এবং যারা জানেন না তাদের কাছে গোপন করাই শ্রেয়। তারপর বহুকাল পেরিয়ে গেছে। এর মধ্যে সেই ঘর থেকে কঙ্কাল এবং আমাদের মাথা থেকে অস্থিবিদ্যা কোথায় চলে গেছে তার আর কোনো খোঁজ খবর নেই। কিছুদিন হলো একদিন রাতে কোনো কারণে অন্য কোথাও জায়গা না পাওয়ায় আমাকে সেই ঘরে শুতে হলো। অভ্যাসবশত ঘুমও আসলো না। এপাশ ওপাশ করতে করতে গির্জার ঘড়িতে বড় বড় ঘন্টাগুলোর প্রায় সবকটাই বেজে গেল। এমন সময় ঘরের কোণে যে তেলের শেড জ্বলছিল তা প্রায় মিনিট পাঁচে খাবি খেতে খেতে নিভে গেল। এর আগে আমাদের বাড়িতে দু একটা দুর্ঘটনা ঘটে গেছে, তাই এই আলো নেভায় খুব সহজেই মৃত্যুর কথা মনে জাগল। মনে হলো এই যে রাত 2 প্রহরে একটি দীপশিখা চির অন্ধকারে মিলে গেল, প্রকৃতির কাছে এটা যেমন, আর মানুষের ছোট ছোট প্রাণশিখা কখনো দিনে কখনো রাতে হঠাৎ নিভে গিয়ে বিস্তৃত হয়ে যায়, সেটাও তেমন। ক্রমে সেই কঙ্কালের কথা মনে পড়ল। তার জীবনকালের বিষয়ে কল্পনা করতে করতে হঠাৎ মনে হলো একটি চেতন পদার্থ অন্ধকার ঘরের দেয়াল হাতড়ে আমার মশারির চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর তার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। সে যেন কি খুঁজছে কিন্তু পাচ্ছে না, এবং আরো দ্রুত বেগে সারা ঘর প্রদক্ষিণ করছে। বেশ বুঝতে পারলাম এই যে ঘুম হয়নি, মাথাটা হয়ে গেছে গরম, আর সবই এর কল্পনা। এবং আমারই মাথার মধ্যে বো বো করে যে রক্ত ছুটছে সেটাই দ্রুত পায়ের শব্দের মতো শোনাচ্ছে। কিন্তু তবুও গা ছমছম করতে লাগলো। জোর করে এই অকারণ ভয় ভাঙবার জন্য বলে উঠলাম, কে? পায়ের আওয়াজ আমার মশারির কাছে এসে থেমে গেল। আমি। আমার সেই কঙ্কালটা কোথায় গেছে তাই খুঁজতে এসেছি। আমি ভাবলাম নিজের কাল্পনিক সৃষ্টির কাছে ভয় দেখানো কিছু নয়। পাশবালিশটা জোরে আঁকড়ে ধরে চিরপরিচিতের মতো অতি সহজ সুরে বললাম, এই দুপুর রাত্রে বেশ কাজটা বের করেছো, তা সে কঙ্কাল নিয়ে তুমি এখন কি করবে শুনি? অন্ধকার মশারির অতি কাছ থেকে উত্তর আসলো, বলো কি? আমার বুকের হাড় যে তারই মধ্যে ছিল। আমার 26 বছরের যৌবন যে চারিদিকে বিকশিত হয়েছিল, একবার দেখতে ইচ্ছে করে না?
আমি তৎক্ষণাৎ বললাম, হ্যাঁ, কথাটা ঠিক বটে, তা তুমি খোঁজকে যাও, আমি একটু ঘুমানোর চেষ্টা করি। সে বলল, তুমি একলা আছো বুঝি? তবে একটু বসি, একটু গল্প করা যাক। 35 বছর আগে আমিও মানুষের কাছে বসে মানুষের সাথে গল্প করতাম। এই 35 বছর আমি শুধু শ্মশানের বাতাসে হু হু করে বেড়াচ্ছি। আজ তোমার কাছে বসে আরো একবার মানুষের মতো গল্প করি। অনুভব করলাম আমার মশারির কাছে কে বসল। নিরুপায় দেখে আমি বেশ একটু উৎসাহের সাথেই বললাম, সেই ভালো, যাতে মন বেশ প্রফুল্ল হয়ে ওঠে তার গল্প বল। সে বলল, সব থেকে মজার গল্প যদি শুনতে চাও তো আমার জীবনের কথা বলি। গির্জার ঘড়িতে ঢং ঢং করে 2টো বাজল। যখন মানুষ ছিলাম এবং ছোট ছিলাম তখন এক ব্যক্তিকে জমের মতো ভয় পেতাম। তিনি আমার স্বামী। মাছকে বড়শি দিয়ে ধরলে তার যেমন মনে হয়, আমারও তেমনই মনে হতো। অর্থাৎ কোনো এক সম্পূর্ণ অপরিচিত জীব যেন বড়শিতে গেঁথে আমাকে আমার স্নিগ্ধ গভীর জন্ম জলাশয় থেকে টেনে বের করে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। কিছুতেই তার হাত থেকে রক্ষা নেই। বিয়ের 2 মাস পরেই আমার স্বামীর মৃত্যু হলো এবং আমার আত্মীয় স্বজনেরা আমার হয়ে অনেক দুঃখ করলেন। আমার শ্বশুর অনেকগুলো লক্ষণ মিলিয়ে দেখে শাশুড়িকে বললেন, শাস্ত্রে যাকে বলে বিষকন্যা, এ মেয়েটিও তাই। সে কথা আমার স্পষ্ট মনে আছে। শুনছো? কেমন লাগছে? আমি বললাম, বেশ, গল্পের আরম্ভটা বেশ মজার। তবে শোনো। আনন্দে বাপের বাড়ি ফিরে আসলাম। ক্রমে বয়স বাড়তে লাগলো। লোকে আমার কাছে লুকানোর চেষ্টা করত, কিন্তু আমি নিজে বেশ জানতাম আমার মতো এমন রূপসী যেখানে সেখানে পাওয়া যায় না। তোমার কি মনে হয়? খুব সম্ভব, কিন্তু আমি তো তোমাকে কোনোদিন দেখিনি। দেখিনি? কেন? আমার সেই কঙ্কাল? আমি ঠাট্টা করছি। তোমার কাছে কি করে প্রমাণ করব যে সেই দুটো শূন্য চক্ষু কোটরের মধ্যে বড় বড় টানা 2টি কালো চোখ ছিল এবং রাঙা ঠোঁটের ওপরে যে মৃদু হাসিটুকু মাখানো ছিল এখনকার অনাবৃত দাঁতের বিকট হাসির সঙ্গে তার কোনো তুলনাই হয় না। এবং সেই কয়খানা দীর্ঘ শুষ্ক অস্থিখণ্ডের উপর এত লালিত্য, এত লাবণ্য, যৌবনের এত কঠিন কোমল নিটোল পরিপূর্ণতা প্রতিদিন প্রস্ফুটিত হয়ে উঠছিল। তোমাকে তা বলতে গেলে হাসিও পায়, আবার রাগও ধরে। আমার সেই শরীর থেকে যে অস্থিবিদ্যা শেখা যেতে পারে তা তখনকার বড় বড় ডাক্তারেরাও বিশ্বাস করত না। আমি জানি একজন ডাক্তার তার কোনো এক বিশেষ বন্ধুর কাছে আমাকে কনক চাপা বলেছিলেন। তার অর্থ এই, পৃথিবীর আর সকল মানুষ অস্থিবিদ্যা এবং শরীরতত্ত্বের দৃষ্টান্ত স্থল ছিল, শুধু আমি সৌন্দর্যরূপী ফুলের মতো ছিলাম। কনক চাপার মধ্যে কি একটা কঙ্কাল আছে? আমি যখন চলতাম তখন আমি বুঝতে পারতাম যে এক খণ্ড হিরে নড়লে তার চারিদিক থেকে যেমন আলো ঝকমক করে ওঠে,
আমার দেহের প্রত্যেক গতিতে তেমনি সৌন্দর্যের ভঙ্গি, নানা স্বাভাবিক হিল্লোল চারিদিকে ভেঙে পড়ত। আমি মাঝে মাঝে অনেকক্ষণ ধরে নিজের হাত দুটো নিজে দেখতাম। পৃথিবীর সমস্ত উদ্ধৃত পৌরুষের মুখে রাশ লাগিয়ে মিষ্টি করে বাগাতে পারে এমনই দুখানা হাত। কিন্তু আমার সেই নির্লজ্জ নিরাভরণ চিরবৃদ্ধ কঙ্কাল তোমার কাছে আমার নামে মিথ্যে সাক্ষ্য দিয়েছে। আমি তখন নিরুপায় নিরুত্তর ছিলাম। এই জন্য পৃথিবীর সবচেয়ে তোমার উপর আমার বেশি রাগ। ইচ্ছে করে আমার সেই 16 বছরের জীবন্ত যৌবন তাপে উত্তপ্ত আরক্তিম রূপখানি তোমার চোখের সামনে দাঁড় করাই, বহুকালের মতো তোমার 2 চোখের ঘুম কেড়ে নি, তোমার অস্থিবিদ্যাকে অস্থির করে দেশ ছাড়া করি। আমি বললাম, তোমার যদি শরীর থাকতো তাহলে তা ছুঁয়ে বলতাম, সে বিদ্যার লেশ মাত্র আমার মাথায় নেই। আর তোমার সেই ভুবনমোহন পূর্ণ যৌবনের রূপ রাতের অন্ধকারে উজ্জ্বল ভাবে ফুটে উঠেছে। এর থেকে বেশি কিছু বলতে হবে না। আমার কোনো বন্ধু ছিল না। দাদা প্রতিজ্ঞা করেছিলেন বিয়ে করবেন না। বাড়িতে আমি একা। বাগানের গাছতলায় আমি একাই বসে ভাবতাম, সমস্ত পৃথিবী আমাকেই ভালোবাসছে, সমস্ত তারা আমাকেই দেখছে। বাতাস ছল করে বারবার দীর্ঘ নিঃশ্বাসে পাশ দিয়ে চলে যাচ্ছে, এবং যে ঘাসের উপর পা দুটো মেলে বসে আছি তার যদি চেতনা থাকতো তবে সে আবার অচেতন হয়ে যেত। পৃথিবীর সমস্ত যুবা পুরুষ ওই ঘাসের মতো দল বেঁধে নিস্তব্ধে আমার পায়ের কাছে দাঁড়িয়ে। এইরূপ আমি ভাবতাম। মনে অকারণে কেমন একটা ব্যথা অনুভব করতাম। দাদার বন্ধু শশীশেখর যখন মেডিকেল কলেজ থেকে পাশ করে আসলেন, তখন তিনিই আমাদের বাড়ির ডাক্তার হলেন। আমি তাকে আগে আড়াল থেকে অনেকবার দেখেছি। দাদা বড় অদ্ভুত লোক ছিলেন। পৃথিবীটাকে যেন ভালো করে চোখ মেলে দেখতেনই না। সংসারটা যেন তার পক্ষে যথেষ্ট ফাঁকা নয়। এজন্য সরে সরে একেবারে শেষে গিয়ে আশ্রয় নিয়েছেন। তার বন্ধুর মধ্যে একজন শশীশেখর। এজন্য বাইরের যুবকদের মধ্যে আমি এই শশীশেখরকেই সব সময় দেখতাম। এবং যখন আমি সন্ধ্যার সময় ফুলের গাছের তলায় রানীর মতো বসতাম, তখন পৃথিবীর সমস্ত পুরুষ জাতি শশীশেখরের মূর্তি ধরে আমার পায়ে ধরত। শুনছো কি মনে হচ্ছে? আমি একটা নিঃশ্বাস ফেলে বললাম, মনে হচ্ছে শশীশেখর হয়ে জন্মালে বেশ করতাম। আগে সবটা শোনো। একদিন বাদলার দিনে আমার জ্বর হয়েছে। ডাক্তার এলেন। সেই প্রথম দেখা। আমি জানলার দিকে মুখ করেছিলাম। সন্ধ্যার লাল আভাটা পড়ে রুগ্ন মুখের বিবর্ণতা যাতে দূর হয়। ডাক্তার যখন ঘরে ঢুকেই আমার মুখের দিকে একবার চাইলেন, তখন আমি মনে মনে ডাক্তার হয়ে কল্পনায় নিজের মুখের দিকে চাইলাম। সেই সন্ধ্যাবেলা নরম বালিশের উপর একটি ফুলের মতো নরম মুখ, অসংযমিত কোকড়া চুল মুখের ওপর এসে পড়েছে।
এবং লজ্জায় বারবার বড় বড় চোখের পাতা যেন ছায়া ফেলছে কপালের উপর। ডাক্তার নম্র মৃদু স্বরে দাদাকে বললেন, একবার হাতটা দেখতে হবে। আমি চাদরের ভিতর থেকে ক্লান্ত সুন্দর গোল হাতখানি বের করে দিলাম। একবার হাতের দিকে চেয়ে দেখলাম, যদি নীল রঙের কাঁচের চুড়ি পরতে পারতাম তো আরো ভালো লাগতো। রোগীর হাত নিয়ে নাড়ি দেখতে ডাক্তারের এমন ইতস্তত এর আগে দেখিনি। অত্যন্ত অসংলগ্ন ভাবে কম্পিত হাতে নাড়ি দেখলেন। তিনি আমার জ্বরের উত্তাপ বুঝলেন, আমিও তার অন্তরের নাড়ি কেমন ভাবে চলতো তার আভাস পেলাম। বিশ্বাস হচ্ছে না? আমি বললাম, অবিশ্বাসের কোনো কারণ দেখছি না। মানুষের নাড়ি সকল অবস্থায় সমানভাবে চলে না। ধীরে ধীরে আরো 2-4 বার রোগ ও আরোগ্য হবার পরে দেখলাম, আমার সেই সন্ধ্যাবেলার চিন্তা ভাবনায় পৃথিবীর কোটি কোটি পুরুষ সংখ্যা কমতে কমতে একটিতে এসে ঠেকল। আমার পৃথিবী প্রায় জনশূন্য হয়ে এলো। জগতে কেবল একটি ডাক্তার এবং একটি রোগী অবশিষ্ট থাকলো। আমি গোপনে সন্ধ্যাবেলায় একটি বাসন্তী রঙের কাপড় পরতাম। ভালো করে খোপা বেঁধে মাথায় এক গাছি বেল ফুলের মালা জড়াতাম। একটি আয়না হাতে নিয়ে বাগানে গিয়ে বসতাম। কেন? নিজেকে দেখে তো আর পরিতৃপ্তি হয় না, সত্যি সত্যি হয় না। কারণ আমি তো আর নিজেকে দেখতাম না। আমি তখন একলা বসে দুজন হতাম। আমি তখন ডাক্তার হয়ে নিজেকে দেখতাম, মুগ্ধ হতাম, ভালোবাসতাম, আদর করতাম। অথচ প্রাণের মধ্যে একটা দীর্ঘ নিঃশ্বাস সন্ধ্যা বাতাসের মতো হু হু করে উঠত। সেই থেকে আমি একলা ছিলাম না। যখন চলতাম চোখ নিচু করে দেখতাম পায়ের আঙুলগুলো পৃথিবীর উপরে কেমন করে পড়ছে, আর ভাবতাম এই পদক্ষেপ আমাদের নতুন পরীক্ষার্থীর্ণ ডাক্তারের কেমন লাগে। দুপুরে জানলার বাইরে ঝাঁঝা করত, কোথাও সারা শব্দ নেই। মাঝে মাঝে এক একটা চিল অতি দূরে আকাশে শব্দ করে উড়ে যেত এবং আমাদের উদ্যান প্রাচীরের বাইরে খেলনাওয়ালা সুরে চাই খেলনা চাই, চুড়ি চাই করে ডাকতো। আমি একটা ধপধপে চাদর পেতে নিজের হাতে বিছানা করে শুতাম। একটা অনাবৃত হাত কোমল বিছানার ওপর যেন অনাদরে মেলে দিয়ে ভাবতাম, এই হাতখানি এমনি ভঙ্গিতে কে যেন দেখতে পেল, কে যেন দুটি হাতে আমার হাতখানি তুলে নিল, কে যেন এই আরক্ত করতলের উপর একটা চুম্বন করে আবার ধীরে ধীরে ফিরে যাচ্ছে। মনে করো এইখানে গল্পটা যদি শেষ হয় তাহলে কেমন হয়? আমি বললাম, মন্দ হয় না, একটু অসম্পূর্ণ থাকে বটে, কিন্তু সেইটুকু আপন মনে পূরণ করে নিতে বাকি রাতটুকু বেশ কেটে যাবে। কিন্তু তাহলে তো গল্পটা বেশ গম্ভীর হয়ে পড়ে। এর উপহাসটুকু থাকে কোথায়? এর ভেতরকার কঙ্কালটা তার সব দাঁতগুলো মিলে দেখা দেয় কই? তারপরে শোনো,
একটুখানি পসার হতেই আমাদের বাড়ির একতলায় ডাক্তার তার ডাক্তারখানা খুললেন। তখন আমি তাকে মাঝে মাঝে হেসে হেসে ওষুধের কথা, বিষের কথা, কি করলে মানুষ সহজে মরে, এসব কথা জিজ্ঞাসা করতাম। ডাক্তারির কথায় ডাক্তারের মুখ হাঁ হয়ে যেত। শুনে শুনে মৃত্যু যেন পরিচিত ঘরের লোকের মতো হয়ে গেল। ভালোবাসা এবং মরণ, কেবল এই দুটোকেই সমস্ত পৃথিবী জুড়ে দেখলাম। আমার গল্প প্রায় শেষ হয়ে এসেছে, আর বেশি বাকি নেই। আমি মৃদুস্বরে বললাম, রাত্রিও প্রায় শেষ হয়ে আসলো। কিছুদিন হতে দেখতাম ডাক্তারবাবু বড় অন্যমনস্ক এবং আমার কাছে যেন ভারী অপ্রতিভ। একদিন দেখলাম তিনি কিছু বেশি রকম সাজসজ্জা করে দাদার কাছে তার জুড়ি ধার নিলেন, রাত্রে কোথায় যেন যাবেন। আমি আর থাকতে পারলাম না। দাদার কাছে গিয়ে নানা কথার পর জিজ্ঞাসা করলাম, হ্যাঁ দাদা, ডাক্তারবাবু আজ জুড়ি নিয়ে কোথায় যাচ্ছেন? সংক্ষেপে দাদা বললেন, মরতে। আমি বললাম, না, সত্যি করে বলো না। তিনি আগের থেকে কিছুটা খোলসা করে বললেন, বিয়ে করতে। আমি বললাম, সত্যি নাকি? বলেই খুব হাসতে লাগলাম। আস্তে আস্তে বুঝতে পারলাম এই বিয়েতে ডাক্তার 12,000 টাকা পাবেন। কিন্তু আমার কাছে এই সংবাদ গোপন করে আমাকে অপমান করার তাৎপর্য কি? আমি কি তার পায়ে ধরে বলেছিলাম যে এমন কাজ করলে আমি বুক ফেটে মরব? পুরুষদের বিশ্বাস করবার জো নেই। পৃথিবীতে আমি একটি মাত্র পুরুষ দেখেছি এবং এক মুহূর্তেই সবটা বুঝে গেছি। ডাক্তার রোগী দেখে সন্ধে নাগাদ বাড়ি আসতে আমি খুব হাসতে হাসতে বললাম, কি ডাক্তার মশাই, আজ নাকি আপনার বিয়ে? আমার প্রফুল্লতা দেখে ডাক্তার যে শুধু অপ্রতিভ হলেন তা নয়, খুব বিমর্ষ হয়ে পড়লেন। জিজ্ঞাসা করলাম, বাজনা বাদ্য কিছু নেই যে? শুনে তিনি একটু থেমে নিঃশ্বাস ফেলে বললেন, বিয়ে ব্যাপারটা কি এতই আনন্দের? শুনে আমি হেসে অস্থির হয়ে গেলাম। এমন কথা তো কখনো শুনিনি। আমি বললাম, সে হবে না, বাজনা চাই, আলো চাই। দাদাকে এমনই ব্যস্ত করে দিলাম যে দাদা তখনই রীতিমতো উৎসবের আয়োজনে প্রবৃত্ত হলেন। আমি শুধু গল্প করতে লাগলাম। নতুন বউ ঘরে আসলে কি হবে, কি করব। জিজ্ঞাসা করলাম, আচ্ছা ডাক্তার মশাই, তখনও কি আপনি রোগীর নাড়ি টিপে বেড়াবেন? যদিও মানুষের, বিশেষত পুরুষের মনটা দৃষ্টিগোচর নয়, তবু আমি শপথ করে বলতে পারি কথাগুলো ডাক্তারের বুকে শেলের মতো বেজেছিল। অনেক রাত্রে লগ্ন। সন্ধ্যাবেলায় ডাক্তার ছাদের ওপর বসে দাদার সাথে 2-1 পাত্র মদ খাচ্ছিলেন। দুজনেরই এই অভ্যাসটুকু ছিল। ক্রমে আকাশে চাঁদ উঠল। এইখানে একটা কথা বলা দরকার। এরই মধ্যে আমি গোপনে ডাক্তারখানায় গিয়ে খানিকটা গুঁড়ো সংগ্রহ করে এনেছিলাম এবং সেই গুঁড়োর কিছুটা সুবিধে মতো ডাক্তারের গ্লাসে মিশিয়ে দিয়েছিলাম। কোন গুঁড়ো খেলে মানুষ মরে ডাক্তারের কাছে শিখেছিলাম। ডাক্তার এক চুমুকে গ্লাসটি শেষ করে
কিঞ্চিত আর্দ্র গদগদ কণ্ঠে আমার মুখের দিকে মর্মান্তিক দৃষ্টিতে তাকিয়ে বললেন, তবে চললাম। বাঁশি বাজতে লাগলো। আমি একটি বারাণসী শাড়ি পরলাম। যতগুলো গয়না সিন্ধুকে তোলা ছিল সবগুলো বের করে পড়লাম। সিঁথিতে বড় করে সিঁদুর দিলাম। আমার সেই বকুলতলায় বিছানা করলাম। বড় সুন্দর রাত, ফুটফুটে জ্যোৎস্না সুপ্ত জগতের ক্লান্তি হরণ করে দক্ষিণে বাতাস বইছে। জুঁই আর বেলফুলের গন্ধে সমস্ত বাগান মেতে আছে। বাঁশির শব্দ যখন ক্রমে দূরে চলে গেল, জ্যোৎস্না যখন অন্ধকার থেকে আসতে লাগলো, এই গাছপালা এবং আকাশ এবং আজন্মকালের ঘর দুয়ার নিয়ে পৃথিবী যখন আমার চারিদিক থেকে মায়ার মতো মিলিয়ে যেতে লাগলো, তখন আমি চোখ বুজে হাসলাম। ইচ্ছে ছিল যখন লোকে এসে আমাকে দেখবে, তখনই হাসিটুকু যেন রঙিন নেশার মতো আমার ঠোঁটে লেগে থাকবে। ইচ্ছে ছিল যখন আমার অনন্ত রাত্রির বাসর ঘরে ধীরে ধীরে প্রবেশ করব, তখনই হাসিটুকু এখান থেকে মুখে করে নিয়ে যাব। কোথায় বাসর ঘর? আমার সেই বিয়ের বেশি বা কোথায়? নিজের ভিতর থেকে একটা খটখট শব্দে জেগে দেখলাম আমাকে নিয়ে 3টি বালক অস্থিবিদ্যা শিখছে। আর সেই যে অন্তিম হাসিটুকু ঠোঁটের কাছে ফুটিয়ে তুলেছিলাম, তার কোনো চিহ্ন দেখতে পেয়েছিলে কি? গল্পটা কেমন লাগলো? আমি বললাম, গল্পটি তো বেশ মজার। এমন সময় প্রথম কাক ডাকলো। জিজ্ঞাসা করলাম, এখনো আছো কি? কোনো উত্তর পেলাম না। ঘরের মধ্যে ভোরের আলো প্রবেশ করলো। শেষ হলো আজকের বিশেষ নিবেদন, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প কঙ্কাল। বিভিন্ন ভূমিকায় যারা রূপদান করেছে: কৌস্তব, সোনালিসা, সৌম্যকান্তি, পৃথ্বীশ ও বিক্রম। আবহ সঙ্গীতে বিক্রম। পোস্টার ডিজাইন করেছে পায়েল। সমগ্র পর্ব পরিচালনায় ছিল টিম অন্তলীন।